যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হয় বা সেটা যদি না পাওয়া যায়, বিএনপি কি করবে? এটা কি আপনারা বুঝতে পারছেন? কারণ আগেও একটা করব বলে করি নাই, বলা হয়েছে যে না হলে রোড ম্যাপ, না হলে আন্দোলন রাজপথে, তারপরে বলা হয় প্রয়োজন নাই, আবার দুষ্ট। এখন যদি না রোড ম্যাপটা দেখেন, পাওয়া যদি রোড যায়, ম্যাপ যদি না দেয়, তাহলে তো বিএনপির আন্দোলন ছাড়া কোনো বিকল্প নাই। কারণ দেশটা তো চালাতে পারছেন ইনুস সাহেব। দুই হচ্ছে, তিনি 17 জন বিদেশি নাগরিক এবং প্রবাসী নিয়ে এই সরকার চালাচ্ছেন। আমি তো এটার নাম দিয়েছি আন্তর্জাতিক সরকার। একটা আন্তর্জাতিক সরকার, অর্থাৎ প্রবাসী। ধরেন এখন বাংলাদেশে কোনো ঘটনা ঘটলো, সবগুলো তো প্লেনে ছেড়ে বিদায় নেবে, কিন্তু আমরা তো দেখে থাকবো। সুতরাং এই জন্যেই আপনি সংবিধানে ওত নিলেন, অথচ বিদেশি দিয়ে সংবিধান সংস্কার করেন। আপনি নির্বাচনী ব্যবস্থা, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা আপনি বিদেশি দিয়ে সংস্কার করেন। আপনার এরকম আপনার যে করিডোর, আপনার বন্দর করিডোর হ্যান্ডেল করাচ্ছেন একটা বিদেশি নাগরিককে। সুতরাং সবই তো বিদেশি নাগরিক। ইনুস সাহেব সব এক একজনকে একটু বিদেশ স্পষ্ট থেকে নিয়ে করবেন, কারণ এ নিয়ে অনেক তর্ক রয়ে গেছে। কারা? কোনো বিতর্ক নাই, কোনো বিতর্ক নাই। ইনুস সাহেব নিজে আমেরিকান সিটিজেন। হ্যাঁ। তারপরে ইয়া আপনার এই যে পরিবেশ উপদেষ্টা, রিজওয়ানা তিনি হাসান, সৈয়দা রিজওয়ানা। রেজওয়ানা হাসান ব্রিটেনের নাগরিক। তারপরে নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, তিনি আমেরিকান সিটিজেন। সংবিধান সংস্কার কমিশনের প্রধান, তিনি আমেরিকান সিটিজেন। তারপরে এই যে ধরেন রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা, হ্যাঁ, তারপরে সে তো আপনার আমেরিকান সিটিজেন। এবং শুধু সিটিজেনই না, আমার কাছে ডকুমেন্ট আছে, একদম পাসপোর্টের নাম্বার টাম্বার দিয়ে আছে। তিনি চারটা চারটে তার পাসপোর্ট নিয়েছে তার জীবনে, একটাতেও তিনি এনআইডি দেন নাই। এবং চারবারে যে পাসপোর্ট নিয়েছে, চারবারই একই ছবি ইউজ করছে। এবং তিনি এই দেশে প্রথম যে তিনটা মেশিন রিডেবল পাসপোর্ট নিয়েছে, তিনি বনানীর ঠিকানা। আর লাস্টে যে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়েছে, সেটা আমেরিকান ঠিকানা। এবং আপনার তার ঠিকানা ওয়েবসাইটে আপনার সে যে পিএইচডি করছে, নাম নাম খুঁজে বের করানোর চেষ্টা করা হয়েছে, নাম পাওয়া যায় নাই, পাওয়া গেছে রোজার রহমান। তো সুতরাং আমার বক্তব্য হচ্ছে যে তিনি তো এই যে পাসপোর্টের ব্যাপারে তো ক্রিমিনাল অফেন্স করছে। তাকে তো আমি তো মনে করব, সে যদি বাংলাদেশি দাবি করে, তার এই জবাবগুলো দেখ। সে বাংলাদেশি বাংলাদেশি নাগরিক হলে তার এনআইডি কোথায়? আর আপনি বলেন, এখন স্মার্ট পাসপোর্ট বাংলাদেশে চলে। মাস স্মার্ট পাসপোর্ট সে নেয় নাই। সে এনআইডি বাদ দিয়ে পাসপোর্ট নিলে এনআইডি বাধ্যতামূলক। তিনি এনআইডি বাদ দিয়ে আপনার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়েছে এবং আমেরিকান ঠিকানা দিয়েছে। কেন বাংলাদেশের ঠিকানা দেয় নাই তিনি? বলেন। তো সুতরাং তিনি দাবি করেছেন, আমার দিকে যে আঙুল তুলবে আমিও তার দিকে আঙুল তুলবো। এই সাহস উনি কোত্থেকে পান? একটা বিদেশি নাগরিক কোত্থেকে পান? এই দেশে যারা প্রবাসী গেছে, কথা অত্যন্ত খারাপ শোনা গেলেও শোনেন, প্রত্যেকটা লোক এই দেশে তারা তাদের জন্য সুবিধাজনক মনে করে নাই। কেউ পড়তে গেছে, কেউ চাকরি করতে গেছে, কেউ বিপদে পড়ে পালায় গেছে। যাওয়ার পরে তারা এখন প্রবাসী আয়, তারা আয় করে বাপ মাকে পাঠায়, দেশে পাঠায়, আমরা রিমিটেন্স পাচ্ছি। সুতরাং যারা বিদেশে আছে, তারা, আমি তো মনে করি তাদের চাইতে বাংলাদেশে যারা আছে তারাই তো দেশপ্রেমী। তারা তো অনেক কষ্টেই তো আমরা ধরেন আছি। 15 বছর টকশো করছি, এখনো টকশো করছি, সত্য কথা বলছি, সাহস করে বলছি। আমরা তো চক্কর করি না, সাহসের সাথে বলছি। আমার কাছে লিস্ট আছে 17 জন, এর ভিতরে 8 জন উপদেষ্টাই আছে বিদেশি নাগরিক। আপনি বলেন তো, আপনার সংবিধান রক্ষা করার জন্য ওত নিলেন, সেই সংবিধানে 66 অনুচ্ছেদে আছে কোন ডুয়েল সিটিজেন কোন রাষ্ট্রীয় কাজে কাজ করতে পারবে না, কোন সরকারি চাকরি করতে পারবে না। তো তার সব কাজই তো অবৈধ। ইউনূস সাহেবের সব কাজ অবৈধ। তারপরে আপনি দেখেন 10 মাস হয়ে যাচ্ছে, আপনি বলেন আহ, বিশ্ব ব্যাংক ফোরকাস্ট করছে আগামী বছরের জিডিপি গ্রোথ হবে 3.3%। আপনার তিনি
তাহলে বলেন 3.3 বাংলাদেশে সবসময় থাকে 6.5 থেকে 7। হ্যাঁ, তারপরে আমরা উন্নয়নশীল দেশে যাচ্ছি 26 সালে, জিএসপি সুবিধা পাবেন না। হ্যাঁ, তারপরে সব লোন বাড়বে। তারপরে ইএন ভিত্তিক লোন নিচ্ছে $7.5 বিলিয়ন, সেটা এখন ডলার মার্কেট প্রাইসে দেওয়ার ফলে এটা হয়ে গেছে $12 বিলিয়ন। আর গ্রামীণ ফোনের সরকারি শেয়ার ছিল 25%, এটাকে নামিয়ে এনেছে 5%। গ্রামীণ ফোনের 4,000 কোটি টাকা তিনি মওকুফ করে দিয়েছেন। হ্যাঁ, তারপরে গ্রামীণ ইউনিভার্সিটি, গ্রামীণ মেডিকেল কলেজ, স্টার্লিং, গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের অংশীদার। বাংলাদেশের কোনো ইন্টারেস্ট নাই। এবং স্টারলিংকের যে রেট, কোনো গরিব লোক এটা ব্যবহার করতে পারবে না, অথচ বলা হচ্ছে গ্রামের গ্রামের সাধারণ জনগণের উন্নয়নের জন্য স্টারলিং, সমুদ্রের ভিতরে এটা ইয়ে পাওয়া যাবে, সংযোগ পাওয়া যাবে, এই জন্য নেওয়া হচ্ছে উন্নয়নের জন্য। ওনার গ্রামীণ ব্যাংক তো এখন সবচাইতে বাংলাদেশের সবচাইতে ছোট ব্যাংকের একটা ব্যাংক, অথচ ওটার উপরে তিনি সারা বিশ্বে, ওনার যুক্তি আছে, উনি মানুষকে সম্বহন করতে পারে, উনি ওটার ব্যাপারে নোবেল প্রাইজ পেয়েছেন। ঠিক আছে, আমিও ওনার পক্ষে লিখেছি 3টা, যখন 6 তলায় হাঁটায় উঠায় তখন আমি লিখেছি উনি একদম সম্পদ। এখন তো দেশটারে ফোকলা, 26 সালে তো দেশে দুর্ভিক্ষ হবে, সুতরাং তাকে ইমিডিয়েট দরকার, তাকে সরিয়ে দেওয়া। তিনি ছাড়বেন না। আপনি দেখেন আওয়ামী লীগের সময়ে গ্রামীণ ফোনের আপনার আইনই আছে 60 বছরের রিটায়ারমেন্টে, উনি সুপ্রিম কোর্ট পর্যন্ত গেলেন, উনি ওটাতে থাকবেন এমডি। উনাকে সরকারের পক্ষ থেকে উপদেষ্টা বলা হয়েছিল যে উপদেষ্টা থাকুক, না উনি উপদেষ্টা না, উনি এমডি থাকবে, অর্থাৎ এক্সিকিউটিভ পাওয়ার নিয়ে থাকবে। আপনি শিওর থাকেন এই সরকারকে অর্থাৎ ইউনূসকে সরাতে হলে সব রাজনৈতিক দল মাঠে নামতে হবে। এই জন্যে বিএনপি যে তারুণ্যের সমাবেশ ঢাকা শহরে করেছে, এটার 2টা মেসেজ আছে। একটা হলো এনসিপি হয়েছে, তারা মব জাস্টিস করে, কিছু হলেই মব জাস্টিস করে, তাদেরকে ওয়ার্নিং দিয়েছে যে দেখো আমাদেরও তরুণ আছে। 2, তারা আরেকটা মেসেজ ইউনূসকে দিয়েছে, তুমি যদি এইভাবে জোর করে ক্ষমতায় থাকতে চাও, অবৈধ অবৈধ বিদেশিদের নিয়ে দেশ চালাচ্ছে, এটা অবৈধ সরকার, তাকে বিদায় করতে হলে এই তারুণ্য সমাবেশ মেসেজ দিয়েছে যে বিএনপির পক্ষে এই সরকারকে হটিয়ে দেওয়া সম্ভব। সুতরাং আমি মনে করি যে এই দেশকে যদি বাঁচাতে হয় এবং আগামী 26 সালে যদি দুর্ভিক্ষর হাত থেকে বাঁচাতে চাই, আবার দেশের ভূখণ্ড, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সব ঠিক রাখতে চাই, এই সরকারের অবিলম্বে নিজেরাই ছেড়ে দিয়ে যাওয়া উচিত, অথবা তাকে ভাগিয়ে দেওয়া উচিত।